জুনেই আইএমএফের $1.3 বিলিয়ন ঋণ পাচ্ছে বাংলাদেশ। গভর্নরের প্রচেষ্টায় জটিলতার অবসান। মানবিক করিডোরের নামে বাংলাদেশ কি যুদ্ধে জড়াচ্ছে? প্রশ্ন বিএনপির। ভারতের সঙ্গে ক্ষতিকর চুক্তির সমালোচনা। এনবিআর বিলুপ্ত হলেও রাজস্ব আদায়ে প্রভাব পড়বে না, মন্তব্য অর্থ উপদেষ্টার। কর্মকর্তাদের দুশ্চিন্তা করতে বারণ। মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় 17 মে, 21 দিনে শেষ বিচার কার্যক্রম। সৌদি যুবরাজের সঙ্গে রিয়াদে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক, বিনিয়োগ আকর্ষণ ও বাণিজ্যিক চুক্তি লক্ষ্য। সবাইকে আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। দর্শক, এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিনিময় হারে আরও নমনীয়তা আনার বিষয়ে দীর্ঘদিনের মতো পার্থক্যের অবসান ঘটিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ অবশেষে বাংলাদেশকে ঋণ দিতে সম্মত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নেতৃত্বে একাধিক বৈঠকের পর এই নিয়ে আইএমএফের সঙ্গে সমঝোতায় পৌঁছানো গেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। ফলে $4.7 বিলিয়ন ঋণ প্যাকেজের আওতায় জুন মাসে $1.3 বিলিয়ন ছাড় করতে যাচ্ছে আইএমএফ। 13 মে বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংক টাকা ডলারের যে বিনিময় হার পদ্ধতি ঠিক করেছে তার নাম ক্রলিং পেগ। এই ব্যবস্থার মাধ্যমে বিনিময় হার নমনীয় করার বিষয়ে মতবিরোধ থাকায় এতদিন ঋণ ছাড়ের এই কিস্তি আটকে ছিল। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বুধবার 14 মে। ওই দিন বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হবে। মানবিক করিডোরের নামে বাংলাদেশ কি যুদ্ধে জড়াচ্ছে, সেই প্রশ্ন তুলেছে বিএনপি। 13 মে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ স্মরণে গণসমাবেশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রশ্ন উঠে আসে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, মানবিক করিডোর নিয়ে সবার সাথে আলোচনা করা প্রয়োজন। এই নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জনগণ এখনো পায়নি, অথচ বর্তমান সরকার সবাইকে অন্ধকারে রেখেছে। শুধু খাল উদ্ধারেই দেশের উন্নয়ন হবে না। এদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, আর দেশের স্বার্থ রক্ষায় প্রকৃত সরকার প্রয়োজন। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গত সরকার নিজেদের ভারতের কাছে সমর্পণ করেছিল। তাদের বিরুদ্ধে কথা বললে তারা মানতে পারত না। প্রতিবেশী দেশটির সঙ্গে করা সব ক্ষতিকর চুক্তি বাতিল করার দাবিও জানান তিনি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি নতুন বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এই নিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। 13 মে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, সার্বিক বিষয়ে চিন্তা করেই এটি করা হয়েছে। এর ফলে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না, অন্তত গতবারের চেয়ে আদায় কম হবে না। বিশ্বে রাজস্ব আদায় এবং ব্যবস্থাপনা আলাদা আলাদা থাকে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, আলাদা করার কারণে রাজস্ব কর্মকর্তাদের শঙ্কার কোনো কারণ নেই। অধ্যাদেশটি ভালো মতো দেখলেই এটি স্পষ্ট হবে। এদিন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে 2 ভাগ করে যে অধ্যাদেশ জারি হয়েছে তা বাতিলের দাবিতে 3 দিনের কলম বিরতির ডাক দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রাজধানীর আগারগাঁওয়ে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন শুল্ক ও আয়কর কর্মকর্তারা। সোমবার দিবাগত রাতে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করে সরকার। একই সঙ্গে বিলুপ্ত করা হয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগও। মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ের দিন ধার্য করেছেন আদালত। 13 মে বেলা 11টার দিকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন শেষে শনিবার 17 মে দিন ধার্য করেন বিচারক এম জাহিদ হাসান। এর আগে জেলা কারাগার থেকে আসামিদের আদালতে আনা হয়। এ পর্যন্ত মামলার বাদীসহ মোট 29 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। দুপুরে মাগুরা জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রায় ঘোষণার এই দিন ধার্য করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল। তিনি বলেন, মাগুরার চাঞ্চল্যকর আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্কের দিন ধার্য ছিল। আদালতে সকালে এই বিচার কার্যক্রম শুরু হয়। রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের উপস্থিতিতে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এরপর মামলার রায়ের জন্য 17 মে দিন ধার্য করেন আদালত।
গত 13 এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ও মাগুরা সদর থানার তদন্ত পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়। উপসাগরীয় অঞ্চলে 4 দিনের সফরে সৌদি আরবে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরের মূল লক্ষ্য অর্থনৈতিক বিনিয়োগ আকর্ষণ ও বাণিজ্যিক চুক্তি সই। 13 মে মঙ্গলবার রিয়াদে পৌঁছানোর পর দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্পের একটি প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। ট্রাম্প তার প্রথম মেয়াদেও প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে সৌদি আরবকে বেছে নিয়েছিলেন। গত জানুয়ারিতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেছিলেন আগামী 4 বছরে যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগ করবে সৌদি আরব। তবে ট্রাম্পের প্রত্যাশা এই অঙ্ক বাড়িয়ে $1 ট্রিলিয়ন করা হবে। সৌদি আরব আরও বেশি মার্কিন সামরিক সরঞ্জাম কিনবে বলেও আশা করেন ট্রাম্প। দর্শক, এই ছিল আজকের নিউজ অব দ্য ডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।